যে এই বাজেটটা বলা হচ্ছে যে একটা মানবিক, গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য একটা বাজেট উনি করেছেন, যেটার টাইটেল হচ্ছে জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। তো আজকে এই বাজেটের কিছু কিছু বাজেট প্রস্তাব আমরা তুলে ধরছি। তার আগে আমরা দেখতে চাই যে আমাদের সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কী। সামষ্টিক অর্থনীতির অবস্থায় দেখবেন যে প্রায় সবগুলি সূচকই কিন্তু চাপের মুখে, নিম্নমুখী অবস্থায় রয়েছে, যার কারণে আমরা বলছি যে সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে এখানে বৈদেশিক মুদ্রার অবস্থাটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা বাড়ছে, অন্যান্য সূচকগুলোতে তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। আর আমরা রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে রেমিটেন্সের বৃদ্ধিটা খুব রোবাস্ট। সেখানে এক্সপোর্ট আর্নিং, রপ্তানি আয় ছিল, কিন্তু সেটা আবার উঠানামা করেছে এবং এই চলতি অর্থ বছরে তার প্রবৃদ্ধি খুব একটা ভালো হয়নি। তো এই প্রেক্ষিতে এখান থেকে বোঝা যাচ্ছে অর্থনীতির স্বাস্থ্যটা আমরা একটা স্ন্যাপশট দিয়েছি। এখন যদি আমরা এই জিডিপি এবং এই ইনভেস্টমেন্টের কথা বলি, যে সেখানে মধ্যমেয়াদী বাজেটীয় কাঠামোতে কতগুলি প্রাক্কলন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরে কেমন হবে সেটার একটা তুলনামূলক চিত্র আছে। দু একটা সূচক আমরা বলছি, যেমন শুরুতেই জিডিপি প্রবৃদ্ধি। সেখানে জিডিপি প্রবৃদ্ধি এই বাজেটে 6.5% আগামী অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধিটা কেমন, সেখানে কিন্তু প্রভিশনালি অর্থ মন্ত্রণালয় সেটাকে 5% করেছে। আবার অন্যদিকে আমরা দেখছি বিবিএস যে হিসাবটা করেছে সেখানেও প্রভিশনাল হিসাব হচ্ছে 4% একটু বেশি। আর ব্যক্তি সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার একটা অনেকখানি বাড়বে, সেরকম একটা প্রাক্কলন আছে। 2027 অর্থ বছরে 13% বাড়বে এবং ব্যক্তি বিনিয়োগ জিডিপি রেশিও সেখানেও কিছুটা বাড়বে, সেখানে 21.3% এখানে দেখানো হচ্ছে। এবং যে চলতি অর্থ বছরের যে রিভাইজ সংশোধিত বাজেটে সেখানে 21.2%। এখানে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের নিম্নমুখী গতিধারা। আগে অনেকদিন সেই বিনিয়োগটা কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 23-24% মধ্যে ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ যখন আমরা মূলধনের বিনিময়ে আমাদের আউটপুটটা কেমন হবে, সেখানে 5.3 অর্থ বছর 2027 হবে। এখানে একটা জিনিস সামান্য এটা কমেছে। কমার অর্থ হচ্ছে যে এখানে উৎপাদনশীলতা বাড়বে সেই দিক থেকে, কারণ এই যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে জিডিপি, সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে প্রবৃদ্ধি কেমন করে হবে, সেটা প্রাক্কলন দেখা যাচ্ছে যে আয়করটা কমছে আগের বছরের চাইতে। আর এখন যদি কিছু মুদ্রা বিষয়ক সূচক এবং মূল্যস্ফীতির টার্গেটটা দেখি, মূল্যস্ফীতির ক্ষেত্রে প্রথমে যে আমরা ব্যক্তি খাতের যে ঋণ প্রবাহ, ব্যক্তি খাতের ঋণ প্রবাহের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে 2027 অর্থ বছরে বাড়বে না 9.4%, এবং রিভাইজ বাজেট 2026-এর চলমান 2026-এর যে রিভাইজ বাজেট সেখানে এটা 8%। কিন্তু আমরা জানি যে এপ্রিল, চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতে ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটা থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। কিন্তু তার উপরে আবার আগামী অর্থ বছরে 9.4% করতে হবে। সেটা করতে হলে আসলে আমাদেরকে আরও ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আর মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে 2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে
এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণে হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে। কিন্তু আমরা জানি যে জ্বালানির মূল্যটা প্রায় বৃদ্ধি পায়, সেরকম একটা লক্ষণ আমরা গত কয়েক বছর থেকে দেখছি। এবং বর্তমানে জ্বালানি সংকট বিশ্বব্যাপী প্রেক্ষিতে জ্বালানির মূল্যটা কেমন হবে সেটা একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। তারপরে হচ্ছে যে মুদ্রানীতি, সেটাও একটা দক্ষতার সাথে প্রুডেন্ট একটা মনিটারি পলিসি, অর্থাৎ একটা বাস্তবসম্মত মনিটারি পলিসি, মুদ্রানীতি অবলম্বন করতে হবে। বর্তমানে যেটা আছে সেটা আমরা জানি যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে নেওয়া হচ্ছে, সেটা হয়তো আরো কিছুদিন চালিয়ে যেতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয় বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কারণ ব্যয়টা থেকে যদি রিটার্ন আসে, উৎপাদনশীলতা বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, তাহলে কিন্তু মানুষের মানুষের পারচেজিং পাওয়ার, অর্থাৎ ক্রয় ক্ষমতা বাড়ে। তো সেই প্রেক্ষিতে এই সমস্ত পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সম্ভব হবে। সেটার জন্য সরকারকে অত্যন্ত সচেতনভাবে পদক্ষেপগুলো নিতে হবে। বহির্খাতের অবস্থাটা, সেখানেও আমরা যদি দেখি যে রপ্তানি খাতে সেটার প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে 7.9 করা হয়েছে, 26 অর্থ বছরে সংশোধনী লক্ষ্যমাত্রা 9%। কিন্তু আমরা দেখেছি যে 10 মাসের রপ্তানি আয় অবস্থা ভালো নয়। এবং আমদানির ক্ষেত্রে আমরা দেখছি যে একটা লক্ষ্যমাত্রা 15.8% বাড়ানো হয়েছে লক্ষ্যমাত্রাটা, এবং 2026 অর্থ বছরে সংশোধিত অর্থ বছরের তুলনায় এটা প্রায় দ্বিগুণ, 8.7%। রেমিটেন্সের প্রবৃদ্ধিটা সেটাও আরো বেশি বাড়ানো, 10% থেকে 15% উন্নীত করার আকাঙ্ক্ষা এখানে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটা কিন্তু সেটা 2027-এ 41 বিলিয়ন উন্নীত করার আকাঙ্ক্ষা রয়েছে। 2026-এ বর্তমানে এটার লক্ষ্যমাত্রা 32.7%। এবং এখানে একটা মুদ্রার যে বিনিময় হার, সেটা অনেকটাই এখন স্থিতিশীলতা আছে, এখানে বেশি ফ্লাকচুয়েট হচ্ছে না। কিন্তু আগামী অর্থ বছরেও সেটা দেখা যাচ্ছে যে 100 টাকা এবং ডলারের বিনিময় হার 127 টাকা হবে। এখানে তারা যে একটুখানি আশা করছেন যে এটার হয়তো টাকা অবমূল্যায়ন হতে পারে। এবং তারপরে হচ্ছে যে ঋণের ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে যদি দেখি যে ডেটের স্টকটা, সেটা আর কি ঋণের জিডিপির অনুপাতে ঋণটা কতখানি, সেটা বর্তমান অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা 38.2%, আগামী অর্থ বছরে একটু বেড়ে 38.6% হবে। তো ঋণের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এবং 38% যদিও IMF এর যে থ্রেশহোল্ড লেভেল 55%, সেটা নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটি যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা IMF এর বিবেচনায় তারা বাংলাদেশকে ডেট সাস্টেনেবিলিটি লো একটা ছিল, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে একটা মডারেট রিস্কের, নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে। অর্থাৎ কিনা যে ঋণের যে সুদ ইত্যাদি দিতে যাওয়া, ঋণের পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারে কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি বাজেটের আর্থিক কাঠামোর দিকে আসি, ব্যয় এবং আয়, সেখানে আমরা দেখি যে আয়ের দিকে যে আয়টা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চেয়ে কম, খুব একটা কম না।
আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%। আর এই 26 অর্থ বছরে 9.7%। এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়। আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয় 32%, বর্তমান অর্থ বছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এইটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে 31.5%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরো অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে।